আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমান রচিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটালি বিষয় মার্চেন্টেজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এটি প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি কমার্সের 4টি বিভাগে দেওয়া হয়েছে। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এদের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে সিলেবাস অনুযায়ী আমার বইয়ে আমি 3টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে এই 3টি ফরম্যাটে মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এ ওদের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। মার্চেন্টেজ অপারেশন বলতে আমরা বুঝি যে সমস্ত প্রতিষ্ঠান অন্যের উৎপাদিত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে সেটি পুনরায় বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকে, সেগুলিকে মার্চেন্ডাইজিং ব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। সাধারণত এখানে ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম পরিচালনা হয়। এই অধ্যায়ে আমরা প্রথমত 2টি কার্যক্রম পাবো। 1 নম্বর হচ্ছে আমাদের জার্নাল করতে হবে, জাবেদা করতে হবে, আর 2 নম্বরে মজুত পণ্যের হিসাব রাখতে হবে। সিলেবাসে জার্নাল করার জন্য 2টি পদ্ধতি দেওয়া হয়েছে। দেখুন, সিলেবাসে বলা হচ্ছে পিরিয়ডিক্যাল সিস্টেম অ্যান্ড পারপেচুয়াল সিস্টেম। আর মজুত পণ্যের হিসাব রাখার জন্য 3টি পদ্ধতি এখানে অনুসরণ করতে বলা হয়েছে। বলা হচ্ছে ফিফো মেথড অ্যান্ড লিফো মেথড অ্যান্ড এভারেজ কস্ট মেথড। এই 3টে মেথডে আমাদের মজুত পণ্য হিসাব রাখতে হবে ছকের মাধ্যমে। আর পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়ালে আমাদের জাবেদা করতে হবে। এর জন্য আমাদের জাবেদার রুলস শিখতে হবে। শিখে দেখুন, তাহলে চলুন প্রথমে আমরা 3টি ফরম্যাট দেখে আসি। ফরম্যাট নম্বর 1, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুত পদ্ধতিতে জাবেদা করতে হবে। ফরম্যাট নম্বর 2, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অবিরত মজুত পদ্ধতি। এর মাধ্যমে আমাদের জাবেদা শিখতে হবে, ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা। 3 নম্বর ফরম্যাট, লিফো, ফিফো অ্যান্ড এভারেজ কস্ট মেথড। এটা আমাদের মজুত পণ্যের হিসাব রাখতে হবে ছকের মাধ্যমে। সেক্ষেত্রে চলুন আমরা প্রথমে পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়াল সংক্রান্ত যে জাবেদাগুলো হবে এই জাবেদাগুলো রুলস দেখে আসি। যেহেতু এই প্রতিষ্ঠানটি ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রতিষ্ঠান, তাই এর জাবেদা হবে শুধুমাত্র ক্রয়ের উপরে এবং বিক্রয়ের উপরে। তাই ক্রয় সংক্রান্ত মাত্র 4টা জাবেদা হয় পার্সেস জার্নাল, আর বিক্রয় সংক্রান্ত 4টা জাবেদা হয়। আমি সহজ পদ্ধতিতে এখানে একটা ছকের মাধ্যমে এক নজরে দেখিয়েছি। এই জাবেদাগুলো আমরা প্রথমে একটু শিখে নিই। পার্সেস সংক্রান্ত যে 4টা জাবেদা হবে সেটা মনে রাখার জন্য আমি প্রথমে কোন কোন জাবেদা হবে এইগুলো বলবো, তারপরে জাবেদা করব। 1 নম্বর হলো শুধুমাত্র ফর পার্সেস অর্থাৎ ক্রয়ের জাবেদা। 2 নম্বর হলো পার্সেস রিটার্ন, ক্রয় ফেরতের জাবেদা। 3 নম্বর হলো ফ্রাইট অন কস্ট অর্থাৎ পার্সেস ক্রয় পরিবহনের জাবেদা। আর 4 নম্বর হলো পেমেন্ট অন অ্যাকাউন্ট পেবেল অর্থাৎ পাওনাদারকে টাকা পরিশোধের জাবেদা। আরেকবার বলি, 1 নম্বর হবে ফর পার্সেস, পার্সেসের জাবেদা। ফর রিটার্ন, পার্সেস রিটার্নের জাবেদা। ফর ফ্রাইট, ক্রয় পরিবহনের জাবেদা। 4 নম্বর হলো ফর পেমেন্ট টু অ্যাকাউন্ট পেবেল, পাওনাদারকে টাকা পরিশোধের জাবেদা। এবার আসুন আমরা এই 4টা জাবেদা কীভাবে হবে সেগুলো দেখাবো। পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়াল 2টা সিস্টেমে জাবেদা করা হয়। পিরিয়ডিক্যালে প্রথমে ফর পার্সেসে জাবেদা হবে পার্সেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, বাকিতে হলে অ্যাকাউন্ট পেবেল আর নগদে হলে ক্যাশ ক্রেডিট। পারপেচুয়াল হলে এই জাবেদাটা পার্সেসের জায়গায় শুধু মার্চেন্ডাইজ কথাটা লিখতে হবে, মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট অথবা মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। তাহলে পার্থক্য হলো পিরিয়ডিক্যালে এবং পারপেচুয়ালে যে পার্সেসের জায়গায় পারপেচুয়াল হলে মার্চেন্ডাইজ লিখতে হয় ব্যবসায়িক পণ্য, আর পিরিয়ডিক্যাল হলে পার্সেস লিখতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। পার্সেস সংক্রান্ত জাবেদা পার্সেসটা নগদে হতে পারে, বাকিতেও হতে পারে। বাকিতে হলে অ্যাকাউন্ট পেবেল সিস্টেম হবে, আর নগদে হলে ক্যাশ ক্রেডিট হবে, এছাড়া আর কিছু নয়। তো আমরা 1 নম্বর জাবেদা শিখলাম। এবার 2 নম্বর আসুন, পার্সেস রিটার্ন। ক্রয়কৃত মাল যখন ফেরত দেওয়া হয় তখন পাওনাদার ডেবিট হয়, তাই অ্যাকাউন্ট পেবেল ডেবিট আর পার্সেস রিটার্ন ক্রেডিট। যদি নগদে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হয় তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট আর পার্সেস রিটার্ন ক্রেডিট। 3 নম্বর জাবেদা ফর ফ্রাইট, ক্রয় পরিবহনের জাবেদা। পিরিয়ডিক্যালে লিখতে হবে ফ্রাইট ইন ডেবিট। এর আরও 2টা ভাষা আছে, ক্যারিজ ইন, ট্রান্সপোর্টেশন ইন
ফ্রাইড ইন, যে কোনো একটা ভাষা ইউজ করা যাবে। ফ্রাইড ইন ডেবিট ক্যাশ ক্রেডিট। যদি বাকিতে হয় পরিবহন খরচ তাহলে অ্যাকাউন্ট পেবেল সৃষ্টি হবে। পারপিসিয়াল সিস্টেমে এই ফ্রাইড ইনের জায়গায় শুধু মার্চেন্ডাইজ লিখতে হবে। সেক্ষেত্রে দেখুন পারপিসিয়াল সিস্টেমে ক্রয়ের সাথে জড়িত যে কোনো খরচ মার্চেন্ডাইজ লিখতে হয়। আর পিরিয়ডিক্যালে নিজ নিজ নাম লিখে দিতে হয়। যেমন ফ্রাইডের জন্য হলে ফ্রাইড পারচেস, ফ্রাইড পারপাস হলে ফ্রাইড ডেবিট, আর পারচেস হলে পারচেস ডেবিট এ হবে। আশা করি বুঝতে পারছেন। ফ্রাইডে জাবেদা, তাহলে পরিবহনে জাবেদা আমরা পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল দুইটাই শিখলাম। আবার বলি, পিরিয়ডিক্যালের জন্য পরিবহনে জাবেদা হবে ফ্রাইড ইন ডেবিট ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, আর পারপিসিয়ালে মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 4 নম্বর জাবেদা পেমেন্ট টু অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবলকে টাকা পরিশোধের জন্য জাবেদা দিতে হবে পিরিয়ডিক্যালে অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, পারপিসিয়ালেও একই জাবেদা অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তবে টাকা প্রদান করার সময় যদি ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়, তো যদি আমরা বাট্রা সুবিধা পাই সেক্ষেত্রে ক্যাশ যেদিকে যাবে বাট্রা সেদিকে যাবে, অর্থাৎ ডিসকাউন্ট সেদিকে দিতে হবে। তাই আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি। উইদাউট ডিসকাউন্টে আমরা বলেছি অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, আর যখন উইথ ডিসকাউন্ট থাকবে তখন অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। পিরিয়ডিক্যাল হলে পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, আর পারপিসিয়াল হলে পারচেজ ডিসকাউন্টের জায়গায় শুধু মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর ক্রয় পণ্য মূল্য কমায় দেওয়া হয়েছে, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করা হয়েছে। তাহলে জাবেদাটা আরেকবার বললাম, অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কোন পদ্ধতিটা? পারপিসিয়াল সিস্টেম। আর ওই একই জাবেদা পিরিয়ডিক্যাল হলে কি হবে? অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট এবং পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়ালের মধ্যে পার্থক্যমূলক জাবেদা একত্রিতভাবে আমরা শিখলাম। তাহলে পার্সেস সংক্রান্ত 4টা জাবেদা শিখেছি। এবার আসুন সেলস সংক্রান্ত জাবেদা। ফর সেল প্রথমে বিক্রয়ের জাবেদা, এরপরে ফর সেলস রিটার্ন বিক্রয় ফেরতের জাবেদা, 3 নম্বর ফর ফ্রাইট আউট বিক্রয় পরিবহনের জাবেদা, 4 নম্বর ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের কাছ থেকে টাকা আদায় করা জাবেদা। এই 4টা জাবেদা হবে। প্রথমে বিক্রয়ের জাবেদা, তারপর বিক্রয় ফেরতের জাবেদা, এরপরে বিক্রয় পরিবহনের জাবেদা, এরপরে বিক্রিত মালের বকেয়া টাকা আদায়ের জাবেদা। ক্লিয়ার? কয়টা জাবেদা হলো? 4টা জাবেদা। এবার আসুন, বিক্রয় বাকিতে হতে পারে, নগদে হতে পারে। যদি আমাদের বাকিতে নগদে বিক্রি হয় তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট। সেক্ষেত্রে দেখুন পিরিয়ডিক্যালে আমরা একটা করে জাবেদা করব বিক্রয়ের জন্য, কিন্তু পারপিসিয়ালে আমাদের বিক্রয় সংক্রান্ত 2টা জাবেদা দিতে হয়। একটা সেলসের জাবেদা দিতে হয় সেল প্রাইস দিয়ে, আরেকটা হলো কস্ট প্রাইস দিয়ে, কত টাকার মাল বিক্রি হলো। সঙ্গে সঙ্গে আমরা মূল পণ্যের আবার হিসাবও রাখতে হবে এখানে। তাই বিক্রয়ের জন্য একটা জাবেদা, বিক্রয়ের জন্য পারপিসিয়ালে 2টা জাবেদা হয়, বিক্রয় মূল্য দিয়ে একটা, কস্ট মূল্য দিয়ে আরেকটা। এখানে আমরা অবশ্যই লিখে দিয়েছি 1 নম্বর বাই সেল। সেলসের জাবেদা সেল প্রাইস দ্বারা হবে ক্যাশ ডেবিট সেল ক্রেডিট, এরপরে কস্ট প্রাইস দিয়ে হবে কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যেটা পিরিয়ডিক্যালে শুধুমাত্র একটা জাবেদা হয়, আর পারপিসিয়ালে 2টো জাবেদা হয় বিক্রয়ের জন্য। বিক্রয় ফেরতের জন্য একইভাবে বিক্রয় ফেরতেরও 2টা জাবেদা হবে, এর বিপরীত জাবেদা হবে। এর আগে বিক্রয় যদি বাকিতে হয়ে থাকে তাহলে ক্যাশের জায়গায় শুধু অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে। তাই আমরা লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট। পারপিসিয়ালে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট এবং কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা ঠিক থাকবে। সেক্ষেত্রে ধরুন বিক্রয় সংক্রান্ত আমরা একটা জাবেদা দেখলাম। এবার আসি বিক্রয় ফেরতের জাবেদা। যখন বিক্রয় ফেরত হবে তখন জাবেদা হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পারপিসিয়ালে এই জাবেদাটা হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পুনরায় আরেকটা জাবেদা 2 নম্বর জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস ক্রেডিট। অর্থাৎ বিক্রয়ের সময় পারপিসিয়ালে যে জাবেদা দিয়েছিলাম তার বিপরীত জাবেদা করতে হবে এখানে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। কারণ বিক্রয় হলে যে জাবেদা হয়, বিক্রয় ফেরত তার বিপরীত জাবেদা হয়। তাহলে আমরা 2টা জাবেদা শিখলাম, বিক্রয় জাবেদা এবং বিক্রয় ফেরতের জাবেদা। এবার বিক্রয় পরিবহনের জাবেদা দেখি, ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। বিক্রয় পরিবহনের জাবেদা একটাই থাকে সবসময়, ফ্রাইট আউট ডেলিভারি এক্সপেন্সেস অথবা ক্যারিজ আউট ট্রান্সপোর্টেশন আউট ইত্যাদি ডেবিট, আর ক্যাশ অথবা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়ালে একই ভাষা ইউজ করতে হবে, এখানে কোনো পার্থক্য নেই। কারণ ক্রয় সংক্রান্ত হলে পারপিসিয়ালে আমরা মার্চেন্ডাইজ লিখতাম ক্রয় পরিবহনের জন্য, কিন্তু বিক্রয় পরিবহনের জন্য আমরা মার্চেন্ডাইজ লিখতে পারি না, এটা ফ্রাইট আউটে লিখতে হবে।
ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেল, অ্যাকাউন্ট রিসিভের কাছ থেকে যখন টাকা আদায় করা হয় তখন জাবেদা হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেল ক্রেডিট, পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়ালি। যখন ডিসকাউন্ট পাওয়া যাবে তখন আবার জাবেদা কী হবে দেখুন, একই জাবেদা ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেল ক্রেডিট। আমরা জানি ক্যাশ যেদিকে যাবে ডিসকাউন্ট সেদিকে যাবে, তাই ক্যাশ ডেবিট হয়েছে বলে সেল ডিসকাউন্ট ডেবিট হয়েছে। পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়ালে একই জাবেদা ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেল ক্রেডিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে সেলসের কয়টা জাবেদা? 4টা, আর পার্চেসের 4টা জাবেদা। সহজে মনে রাখার জন্য এই 4টা 8টা জাবেদা মনে রাখবেন। সর্বদাই সবসময় এই 4টার ভিতরেই থাকবে লেনদেন, কারণ এই প্রতিষ্ঠানটাই হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। তাই এখানে পার্চেস এবং সেলসের উপরেই জাবেদা হয়। আর পার্চেস সেলসের জাবেদা আমরা শিখে ফেললাম, পার্চেসের 4টা, সেলসেরও 4টা। আর এর সাথে ডিসকাউন্ট এবং ক্যাশ সেল, বাকিতে সেল, এগুলো যেগুলো হয়েছে এগুলো আমরা সাথে শিখে নিলাম। এর বাকিটা আমরা প্রবলেম সলভ করার সময় আরও বিস্তারিত জানব। ঠিক আছে, দেখুন আমি এখানে পার্সেস সংক্রান্ত কয়েকটা লেনদেন দিয়েছি। তো আজকের ক্লাসে আমরা নর্মালি পার্সেস এবং সেলস সংক্রান্ত কয়েকটা অঙ্ক শিখব। আগামী ক্লাস থেকে আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো আমাদের বই থেকে সমাধান করব। চলুন আমি নর্মালি একটা এক্সাম্পল দিই। ট্রানজ্যাকশন রিলেটিং টু পার্সেস, এখানে 5টা লেনদেন দিয়েছি ট্রানজ্যাকশন। এই পার্সেসের 2টা পদ্ধতি, পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল, 2টো সিস্টেমে আমি এখানে জাবেদা দেখাবো। প্রথম 1 নম্বর বলা হচ্ছে পার্সেস অফ মার্চেন্ডাইজ অন ক্রেডিট, বাকিতে ক্রয় করা হয়েছে 80,000 টাকা, টার্ম 2/10 n/30। টাকাটা 10 দিনের ভিতরে দিতে পারলে 2% বাট্টা পাওয়া যাবে। আর যদি আমরা 10 দিন ফেল করি, 10 দিনের ভিতরে না দিতে পারি, তাহলে সর্বোচ্চ বকেয়া সীমানা 30 দিন। এবার এই শর্তে আমরা মাল ক্রয় করলাম। জাবেদা আমরা করব পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল, 2টাই দেখাবো। তো আসুন প্রথমে আমি লিখলাম পার্সেসের জাবেদা। পারপিসিয়াল, এটা হচ্ছে পারপিসিয়াল সিস্টেম। পারপিসিয়ালে ভাষা লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ক্রয় করলে পারপিসিয়ালে মার্চেন্ডাইজ লিখতে হয়, ক্রয় সংক্রান্ত যে কোনো ব্যয় হলে মার্চেন্ডাইজ লিখতে হয়। যেখানে পিরিয়ডিক্যালে লিখতে হয় পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথমে 1 নম্বরে ক্রয়ের জাবেদা হলো পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল। আবার বলি, পিরিয়ডিক্যালে জাবেদা হবে পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। যেখানে পারপিসিয়াল হবে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 80,000 ঠিক থাকবে। ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য পার্সেস ফর অন অ্যাকাউন্ট, অথবা বিং লিখতে পারেন, বিং পার্সেস ফর অন ক্রেডিট। বিং মানে যেহেতু, ন্যারেশন যে কোনো একটা লিখলে হবে, টু রেকর্ড লিখতে হবে। নাম্বার 2, ফ্রাইট কস্ট অন পার্সেস ফর 10,000 টাকা। ক্রয়কৃত মাল বহন করে আনতে আমাদের পরিবহন খরচ হয়েছে 10,000 টাকা। তো আমরা ফ্রাইটে জাবেদা জানি। 2 নম্বরে ফ্রাইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা হলো পিরিয়ডিক্যালে জাবেদা। কিন্তু পারপিসিয়াল হলে ফ্রাইটের জায়গায় মার্চেন্ডাইজ লিখতে হবে। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে আমরা প্রথম থেকে বেস তৈরি করার জন্য এভাবে অঙ্ক শেখাচ্ছি। পরবর্তীতে ফরম্যাট আকারে সাজাই আস্তে আস্তে ফরম্যাট অনুযায়ী সমাধান করব আগামী ক্লাসে। এবার আসুন আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর বলছে পার্সেস রিটার্ন 10,000 টাকা। আচ্ছা, পার্সেস রিটার্ন, তাহলে আমাদের রিটার্নে জাবেদা শিখেছি। অ্যাকাউন্ট পেবল ডেবিট, পার্সেস রিটার্ন ক্রেডিট, এটা হলো পিরিয়ডিক্যালে জাবেদা। কিন্তু পারপিসিয়ালে জাবেদা কী হবে? অ্যাকাউন্ট পেবল ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। কারণ ক্রয়ের সময় তো আমরা মার্চেন্ডাইজ ডেবিট করেছিলাম, ক্রয় ফেরতের সময় মার্চেন্ডাইজ ক্রেডিট করব, এটা স্বাভাবিক। ন্যারেশন লিখতে পারেন টু রেকর্ড দ্য পার্সেস রিটার্ন। 3 নম্বর শেষ হলো। এবার আসুন 4 নম্বর। 4 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে পেমেন্ট ওয়াজ মেড উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। আমরা যে ক্রয় করেছিলাম 10 দিনের ভিতরে টাকা দেওয়ার কথা ছিল, আজকে আমরা 7 তারিখে টাকা দিয়ে দিচ্ছি উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা দেব। তাহলে আমাদের জাবেদা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি হয় তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেম অনুযায়ী আমরা এভাবে লিখব ক্যাশ ক্রেডিট পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। এখন পার্সেস ডিসকাউন্ট কত? আমরা ক্রয় করেছিলাম 80,000 টাকার পণ্য, ডিসকাউন্টের ব্যবস্থা ছিল 2%। তাহলে এই 2% 80,000 পরে গুণ করবো, 8 × 16। এখানে আমার ফেরত গিয়েছে 10,000 টাকা। 10,000 টাকা যখন ফেরত দেওয়া হয়েছে, তাহলে আর আমাদের ব্যালেন্স দাঁড়ায়, পাওনাদারের ব্যালেন্স 70,000। তো 70,000-এর উপরে আমরা 2% গুণ করলে 7 × 14, অর্থাৎ 1400 টাকা ডিসকাউন্ট। তাহলে আমরা নগদ দিব কত টাকা? 68,600 টাকা। আশা করি বুঝতে পারছেন। তাহলে ক্যাশ ক্রেডিট, পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট, পিরিয়ডিক্যাল সিস্টেমে জাবেদাটা বললাম। এখন পারপিসিয়ালে এই একই টাকা হবে, কিন্তু জাবেদার ভাষা একটু পার্সেস ডিসকাউন্টের জায়গায় মার্চেন্ডাইজ কথাটা লিখতে হবে।
কারণ ক্রয়ের মূল্য কমে গেছে, ক্রয় মূল্য কমলেই মার্চেন্ডাইজ অর্থাৎ ক্রয় সংক্রান্ত যে কোনো ব্যয় হলে বা আয় হলেই সঙ্গে সঙ্গে মার্চেন্ডাইজ কথাটা চলে আসবে। তো আসলে আমরা সে জাবেদা দেখি। অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট 70,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 98% ক্যাশ দেবো 68,600 টাকা, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আমরা ডিসকাউন্ট কত পেয়েছি 1400 টাকা। এখন মার্চেন্ডাইজটাই হলো ডিসকাউন্টের নাম, এখানে আমাদের পার্সেস ডিসকাউন্ট যেটা লিখেছিলাম পিরিয়ডিক্যালে ওই কথাটা পারপেসিয়ালে মার্চেন্ডাইজ লিখতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে 4টা হলো। এবার আসুন 5 নাম্বার, পেমেন্ট ওয়াজ মেড আফটার ডিসকাউন্ট পিরিয়ড। যদি এমন ঘটনা ঘটে আমাদের ডিসকাউন্ট পিরিয়ড পার হয়ে যায়, তাহলে তো আমাদের যে 70,000 টাকা পাবে, যে 80,000 টাকা থেকে 10,000 টাকা ফেরত দেওয়ার পরে 70,000 টাকা পাবে, ওই 70,000 টাকা পুরোটাই দিতে হবে, কারণ ডিসকাউন্ট পিরিয়ড যদি না থাকে সেটা বলা আছে পেমেন্ট ওয়াজ মেড আফটার ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ডের পরে যদি আমরা টাকা প্রদান করি তাহলে জাবেদা কী হবে? তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট 70,000 টাকা, ক্যাশ ক্রেডিট 70,000 টাকা, দুই জায়গায় একই হবে, ডিসকাউন্টের কোনো ব্যবস্থা এখানে থাকবে না। ডিসকাউন্টের পিরিয়ডের ভিতরে হলে ব্যবস্থা ডিসকাউন্টের ব্যবস্থা হবে, আর ডিসকাউন্ট পিরিয়ড পার হয়ে গেলে ডিসকাউন্টের কোনো ব্যবস্থা থাকবে না। ক্লিয়ার? তাহলে 5টা লেনদেন আমরা ক্রয় সংক্রান্ত লেনদেন পড়লাম। সেক্ষেত্রে আমরা জানি ক্রয় সংক্রান্ত এই 5টাই লেনদেন হয় সর্বোচ্চ। প্রথমেতে ক্রয় সংক্রান্ত জাবেদা, ক্রয় ফেরতে জাবেদা, ক্রয় পরিবহনের জাবেদা, আর ক্রয়কৃত মালের বকেয়া টাকা পরিশোধের জাবেদা। ক্লিয়ার? হ্যাঁ, আমি এখানে 2টা বানাইছি। ক্রয়কৃত মালের টাকা পরিশোধের জন্য 2টা জাবেদা দিয়েছি, একটা হচ্ছে উইথ ডিসকাউন্ট টাইমের মধ্যে আর উইদাউট ডিসকাউন্ট, ডিসকাউন্ট সহকারে আর ডিসকাউন্ট বাদে। ক্লিয়ার? এবার আসুন সেল সংক্রান্ত কিছু জাবেদা এখানে শেখাবো। সেলসেরও আমি 5টা লেনদেন দিয়েছি। প্রথমত বলা হয়েছে সেলস অফ মার্চেন্ডাইজ অন ক্রেডিট 1 লাখ টাকা, টার্ম 2/10 N/30, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 70,000 টাকা। বিক্রিত পণ্য যে 1 লাখ টাকা বিক্রি করা হয়েছে ওটার অরিজিনাল দাম ছিল 70,000 টাকা। পিরিয়ডিক্যাল এবং পারপেসিয়াল 2টা নিয়মে আমি অঙ্কটা করাবো। তাহলে আসুন প্রথমে 1 নম্বর জাবেদা দিই। বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট আর সেল ক্রেডিট। তাহলে আসুন আমরা পিরিয়ডিক্যালটা প্রথমে দেখলাম, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 1 লাখ টাকা। পারপেসিয়ালেও একই কথা লিখতে হবে, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট, কিন্তু পারপেসিয়ালে 2টা জাবেদা হয়। কস্ট অফ গুডস সোল্ডে জাবেদা হয়, যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া হয়েছে 70,000 টাকা, এর জন্য আবার জাবেদা হবে মার্চেন্ডাইজ যেহেতু কমে যাচ্ছে তাই মার্চেন্ডাইজ ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। পিরিয়ডিক্যালে কিন্তু কস্ট অফ গুডস সোল্ডে জাবেদা হয় না, তাই নো এন্ট্রি লিখে রাখছি। এটা হলো পিরিয়ডিক্যাল, এটা হলো পারপেসিয়াল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে বিক্রয়ের 2টা জাবেদা আমাদের কমপ্লিট। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে অফিস থেকে যে কোনো সমস্যা আপনারা সমাধান করে নিতে পারেন। যদি কোনো বইয়ের দরকার হয় আপনারা অর্ডার দিবেন। অনলাইনে বই নিলে আপনাদের সুবিধা হবে, সুলভ মূল্যে বই পাবেন এবং কুরিয়ারে অল্প টাইমের ভিতরে আপনাদের নিশ্চয়ই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে তো আসুন এবার আসি আমরা সেলস রিটার্ন সংক্রান্ত 2 নম্বর, ট্রান্সপোর্টেশন আউট অফ FOB ডেস্টিনেশন। হ্যাঁ, পরিবহন খরচের ব্যাপারে একটু কথা আছে। FOB ফ্রি অন বোর্ড, ডেস্টিনেশন মানে গন্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব বিক্রেতার, আর FOB শিপিং পয়েন্ট তার মানে শুধুমাত্র জাহাজীকরণ করা পর্যন্ত বিক্রেতার দায়িত্ব, আর পরে জাহাজ ভাড়া, ক্যারি খরচ, যে সমস্ত আবিজাবি খরচগুলো আছে সেগুলো সব ক্রেতার। তো আমরা এইভাবে বলতে পারি FOB শিপিং পয়েন্ট লেখা থাকলে পরিবহন খরচ ক্রেতা বেয়ার করবে, ক্রেতা বহন করবে FOB শিপিং পয়েন্ট বললে। আর FOB ডেস্টিনেশন বলবে, যখন ডেস্টিনেশন বলবে তখন পরিবহন খরচ বিক্রেতা বহন করবে। এই অঙ্কটা ট্রান্সপোর্টেশন আউট অফ FOB ডেস্টিনেশন বলা ছিল। আমরা বিক্রেতা ছিলাম, তাহলে আমাদের খরচ এটা। তো এখানে বলা হয়েছে যে বিক্রয় পরিবহন 1,000 টাকা। তো আমরা জানি ক্রেডিট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট একটাই জাবেদা, পিরিয়ডিক্যাল পারপেসিয়ালে বিক্রয় পরিবহনের জাবেদা কোনো পরিবর্তন হয় না। ক্রেডিট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্রেডিট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট পিরিয়ডিক্যাল এবং পারপেসিয়াল 2টাই। এবার আসুন 3 নম্বর। 3 নম্বর এন্ট্রিটা আমাদের কি বলা হয়েছে একটু পড়তে হবে প্রশ্নটা। সেলস রিটার্ন, বিক্রয় ফেরত। তাহলে সেলস রিটার্ন 10,000 টাকা, এটা পিরিয়ডিক্যালি একটা জাবেদা হলে পারপেসিয়ালে কিন্তু 2টা জাবেদা হবে। তো পিরিয়ডিক্যাল আগে দেখলাম রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 10,000 টাকা। এবার আসুন পারপেসিয়ালে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 10,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড, যেটার কস্ট অফ গুডস সোল্ড আবার আমাদেরকে পারপেসিয়ালে জাবেদা দিতে হবে ফেরত এসেছে যেহেতু সেলস রিটার্ন। তাহলে কত হবে? কস্ট অফ গুডস সোল্ড এখানে বলা ছিল না, সেক্ষেত্রে এখানে অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড যদি না বলা থাকে তাহলে আমরা এই 10,000 টাকারই জাবেদা দেবো। কস্ট অফ গুডস সোল্ড যখন ফেরত আসবে তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড
ক্রেডিট এই 10,000 টাকা। হ্যাঁ, তবে যখন রিটার্ন আসবে তখন এখানে অবশ্যই বলে দেবে হুইচ কস্ট অফ গুড সোল্ড এত টাকা, এরকম বলা থাকবে। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি কস্ট অফ গুড সোল্ড 7,000 টাকা। তাহলে এটা যাবে দেওয়া হবে মার্চেন্ডাইজ ডেবিট, কস্ট অফ গুড সোল্ড ক্রেডিট। ক্লিয়ার? 4 নম্বরে আসুন, কালেকশন রিসিভ উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। দেখুন আমরা বিক্রি করেছিলাম 1 লাখ টাকার, পণ্য ফেরত এসেছে কত টাকার? 10,000 টাকা। তাহলে দেনাদার আছে 90,000 টাকা। এই 90,000 টাকার উপরে 2% ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আদায় করা হচ্ছে। তাহলে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু 90,000 টাকা, আর 90,000 পরে 2% ডিসকাউন্ট, 9 দুগুণে 1800 টাকা। এভাবে আমরা দেখাবো। তো আসুন কালেকশন, এখানে প্রথম ক্যাশ লিখলাম, ক্যাশ 98% আসবে, ডিসকাউন্ট 2%, তো 2% কত হয়? 1800 টাকা। বাদ দিলে থাকে কত? 88,200 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90,000 টাকা। ক্লিয়ার? পিরিয়ডিক্যালে আমাদের কি লিখতে হবে দেখুন, ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, একই কথা। তাহলে বিক্রয়ের টাকা, বকেয়া বিক্রয়ের টাকাটা দেনাদারের কাছ থেকে আদায় করার সময় আমাদের ডিসকাউন্ট যদি হয় তাহলে সেল ডিসকাউন্ট ডেবিট হয়। পিরিয়ডিক্যাল পারপিসিয়ালে 2 জায়গায় সেল ডিসকাউন্ট লিখতে হয়। সেক্ষেত্রে মনে রাখতে হবে পারচেজ ডিসকাউন্ট যখন হয় পারপিসিয়ালে কিন্তু মার্চেন্ডাইজ লেখা হয়, কিন্তু সেল ডিসকাউন্ট যখন হয় তখন কিন্তু মার্চেন্ডাইজ লিখতে হয় না, কারণ বিক্রয়ের সাথে জড়িত এগুলো মার্চেন্ডাইজ লেখা যাবে না। ক্রয়ের সাথে জড়িত এমন পণ্যের যদি ক্রয় পণ্যের দাম বাড়ে মার্চেন্ডাইজ ডেবিট হয়, আর যদি দাম কমে তাহলে মার্চেন্ডাইজ ক্রেডিট হয়। কিন্তু বিক্রয় সংক্রান্ত যে সমস্ত আইটেম সেগুলো বিক্রয়ের সাথে জড়িত হলেও মার্চেন্ডাইজ লেখা যাবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের সেলসের বকেয়া বিক্রয়ের টাকা আদায়ে যাবে। আরেকটা আছে 5 নাম্বার। 5 নাম্বার বলা হচ্ছে কালেকশন রিসিভ আফটার ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে যদি আমরা আদায় করি তাহলে কিন্তু কোনো ছাড় পাবো না। তাহলে আমরা সরাসরি লিখবো ক্যাশ ডেবিট, ছাড় দিব না, মানে আমরা আদায় করার সময় তো ছাড় দেওয়া হয়, তো আমরা ছাড় দিব না, ডাইরেক্ট ক্যাশ আদায় করবো, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্লিয়ার? বিক্রয় বাট্টা এটা আমাদের জন্য একটা ব্যয়, ক্রয় বাট্টা আমাদের জন্য একটা আয়। যাই হোক, তাহলে আমরা এখানে বিক্রয় বাট্টা যেহেতু আফটার ডিসকাউন্ট পিরিয়ডের পরে যদি আদায় করি তাহলে সরাসরি সম্পূর্ণ টাকা আদায় করবো। ক্যাশ ডেবিট 90,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এই পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল নিয়ে আমি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত আমার বইয়ে কয়েকটা অঙ্ক দিয়েছি। দেখুন প্রবলেম নাম্বার 2, এখানেও আমি পারচেস রিলেটেড 5টা এন্ট্রি দিয়েছি, সেল রিলেটেড 5টা এন্ট্রি দিয়েছি। পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল 2টা পদ্ধতিতেই শেখানো হয়েছে, কারণ প্রথমে যদি এইভাবে নর্মালি আস্তে আস্তে শেখানো হয় তাহলে বেস তৈরি হয়ে যাবে, ভিত তৈরি হবে, তারপরে আর কখনো আপনি ভুলবেন না। শিক্ষার্থীগণ, মার্চেন্ডাইজ অপারেশনের এই 4টা জাবেদা অনেক সময় ছাত্ররা ভুল করে আসে, কারণ এর ভিতরে কিছু কিছু ডিসকাউন্ট, কিছু ফেরতে জাবেদা, এগুলো না বোঝার কারণে পিরিয়ডিক্যাল আর পারপিসিয়াল অনুযায়ী। তো এই সমস্ত জটিলতা খুব সহজ করে ইজিভাবে উপস্থাপন করেছি আমার বইয়ে আমি, আর সেগুলো দেখুন আমি সেভাবে সাজা দিয়ে গেছি। সেল সংক্রান্ত আমি পিরিয়ডিক্যাল পারপিসিয়াল শেখাইছি, পার্সেস সংক্রান্ত পিরিয়ডিক্যাল পারপিসিয়াল শেখাইছি, এরপরে ফরম্যাট অনুযায়ী শেখানো হয়েছে। তো এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে একটু দেখেন, অন্তত 2টা বা 3টা ক্লাস করলে ইনশাল্লাহ মার্চেন্ডাইজের যে কোনো জাবেদা আপনি সঠিকভাবে করতে পারবেন। অনেকেই না বুঝে মার্চেন্ডাইজ অপারেশনের জাবেদাগুলো করে কিন্তু ভুল হয়ে যায়, তারা এই ভাষাগুলো মনে রাখতে পারে না। এই জন্য সহজভাবে শেখানোর অভিনব কৌশলী হলো ফরম্যাট, আর আমার আবিষ্কৃত ফরম্যাট অনুযায়ী আমি ধারাবাহিকভাবে বইগুলো লিখে যাচ্ছি। তাই আপনারা ভালো ফলাফলের জন্য আমার বইটা সংগ্রহ করুন। শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই একটা ভালো বই সংগ্রহ করার জন্য টাকার দিকে তাকালে হবে না, মাত্র কয়েক টাকা দাম। এই অল্প কয়েক টাকার জন্য আপনি আপনার ক্যারিয়ার কেন ধ্বংস করবেন? ক্যারিয়ার ডেভেলপ করার জন্য একটা ভালো রেজাল্ট দরকার, আর ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো বই দরকার। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো খুব সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজিয়ে যাচ্ছি। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলি বই আমি ধারাবাহিকভাবে বের করে যাচ্ছি। আপনারা অনলাইনে আমার বইগুলো সংগ্রহ করে নিন, আর বাজার থেকে আপনারা যে কোনো বই কিনবেন না, কারণ বাজারে আমার ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বই এই নামটা নকল করে অনেকেই বই বিক্রি করার চেষ্টা করছে। তাই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে শিওর হয়ে তারপরে কোথায় বই পাওয়া যাবে আমাদের কাছে জিজ্ঞেস করে তারপরে বই কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।